ভালোবাসা, এই সব নিয়েই ভ্যালেন্টাইন্স ডে। প্রতি বছর নতুন করে আরেকবার ভালোবাসাকে উদযাপন করতে চলে আসে আজকের এই দিন। আর সেই দিনে নানান ধরনের সেরকম ভালোবাসাদের গল্পকেই আজকে আমরা ছুঁয়ে দেখতে চাই, যেখানে হয় ফুলকি অপেক্ষা করে নলিনের, না হলে বার্নিক অপেক্ষা করেন ইপ্সিতার। কোথাও এপারে, কোথাও বা ভবপারে। তবু সবশেষে কার জিত হয় জানেন? ভালোবাসার। আর এই ভালোবাসা দিবসে আজ আমি একা নই, আমার সঙ্গী বেলবন নিবাসী আরেক দিদি দীপশিখা দি, যার লেখার ছোঁয়ার পরতে পরতে রয়েছে আমাদের রোজকার অনেক গল্প, আর যার ব্লগ অ থেকে চন্দ্রবিন্দু ফেসবুকে অবশ্যই ফলো করবেন এবং দেখে নিন না কেমন গল্প লেখেন তিনি। গল্প লেখাটা কিন্তু খুব সোজা কাজ না। নিজের গল্প ছাড়া অন্যের গল্পের মধ্যেও ভালোবাসা, শোক, দুঃখ, অভিমান সবকিছুকে তুলে ধরা অত সোজা না। চলে যাই সরাসরি আজকে আমাদের প্রথম গল্প, দীপশিখাদির গল্প অভিসারে। ফুলকি সেই দুপুর থেকে বসে আছে হাতে একটা বুড়ির চুল নিয়ে, যেটা হাওয়ায় চুপসে এইটুকু হয়ে গোলাপি রং চটচটে আঠালো হাতে মেখে গেছে এক্কেবারে। এর মধ্যেই তিনখানা বুড়ির চুল তার খাওয়া শেষ। ন্যাপচার দেখা নেই তাও এখনো। দেখা করার সময় দিয়ে পাত্তাই নেই তার। ঘড়ি তো হাতে নেই, আকাশে সূর্যের রঙের রকম ফেরে সময় গোনা। মনে মনে সে ভাবলো এখন নারকেল গাছটার পিছন দিকে সূর্য নামছে, মানে হলো 5টা বাজে। না, আজ আসুক ন্যাপচা, ওর একদিন কি ফুলকির একদিন। খেদা নাকে খেজুর গাছের পাতার মতো ঘন খাড়া খাড়া এক মাথা চুল, ঘন জোড়া ভ্রুর তলে মায়াবী এক জোড়া চোখ। ভালো নাম নলিন, ফুলকি ডাকে ন্যাপচা বলে আড়ালে। কালো ঘন জোড়া ভ্রুর ছায়ায় ওর চোখে স্বপ্ন চিকমিক করে, রোদ গায়ে ইলিশ মাছের রূপলি আঁশের মতো। ইলিশের মতোই চোখের স্বপ্নগুলো যেন তাও অধরাই থেকে গেছে। দুজনের কাজের শেষে এই বিকেলটুকু একান্তে দুজনের সময় কাটায়। 3 বছরের বিয়ে, নতুন জীবন প্রয়োজনের চাপে ছিবড়ে হয়ে গেছে। দুটিতে মিলে ভোর রাত থেকে দিন মজুরি খাটনি খেতে ক্লান্ত হয়ে একটি বার শুধু এই নদীর ধারে এসে বসে। সারা দিনের শ্রান্ত শরীর যখন ফেরে এক কামরার ওই ছোট্ট ঘরে, তখন ভাতে ভাত গরম গরম দুটিতে কোনো কথা না বলে গোগ্রাসে গেলে দুটো চেনা মানুষ তখন প্রয়োজনের শিকলে বাঁধা কলের পুতুল। কেউ কারোর চোখের দিকেও চেয়ে দেখে না। একদিন বালিশের কোণে হাত পড়ে নলিন দেখে ফুলকির চোখের জলে ভিজে আছে সেটা। কি হয়েছে রে তোর? প্রশ্ন করে নলিন। ফুলকির কান্না পেলে কান ঝালাপালা গলাটা কেমন আদুরে নরম হয়ে যায়। বলে, জানি না, খুব খুব কান্না পাচ্ছিল। সেদিন নলিন বলেছিল, আচ্ছা আবার আগের মতো চল না মাঝে মাঝে কাজের ফাঁকে নদীর ধারে দেখা করি। আমি আসতে পারবো। কিরে, তুই পারবি না সময় করতে? ফুলকি বলেছিল, যা, দোকানে ওরা হাসবে। দুপুরের দোকান 3 ঘন্টা বন্ধ থাকে, কিন্তু সবাই তো ভিতরেই থাকে, ঘুমায়, ফোনে ভিডিও দেখে। ওদের কি বলবো বরের সাথে দেখা করতে যাচ্ছি? এ বাবা, হাসবে তো।
নলিন ফুলকিকে বুকের কাছে আরেকটু টেনে নিয়ে বলেছিল, হাসুক গে, একসময় মিথ্যে বলে দেখা করতে গিয়ে ধরা পড়ে মায়ের কাছে মার খেতিস, তাতে লজ্জা করেনি, এখন অন্যের হাসিতে লজ্জা। ফুলকি নাকের জলটা নেপচার গেঞ্জিতে মুছে নিয়েছিল। সেই থেকে এই অভিসার শুরু। ফুলকি তখন 14, নলিন সবে 17। ফুলকির চোখে তখন নলিনের স্বপ্নগুলো যেন আস্ত একটা চলমান ছবি। নলিনকে বলতো ফুলকি, আমাকে একবার তাজমহল দেখাতে নিয়ে যাবি? সে বলেছিল, না, আমরা আইফেল টাওয়ার যাব। ফুলকি চোখ গোল গোল করায় হেসে বলেছিল, আরে বিদেশ বিদেশ যাব, সেখানে ওই উঁচু টাওয়ারে উঠে বসে তোর বিনুনি বাঁধবো। মুখ বেঁকিয়ে ফুলকি বলেছিল, একবার হলুদ ট্যাক্সি চড়ে হাওড়া ব্রিজে উঠলাম না, টাওয়ার চড়বো কিসের জন্য? নলিনের সে কি হাসি, ওরে এ টাওয়ার যে সে টাওয়ার না। টাওয়ার দেখা হয়নি, তবে নরম মিঠে রোদের আলোয় যখন নলিন হুটোপাটি করে নদীর ধারে আসে, খেজুর পাতার মতো চুলগুলো কপালে লেপ্টে থাকে তার, অধরা স্বপ্নগুলোর ঘাম হয়ে কপালে বিন্দু বিন্দু জমে থাকে। সোনালি আভার পড়ন্ত রোদে ফুলকির চোখ তখন তাজমহল, হাওড়া ব্রিজ দেখতে পায় নলিনের সাথে তারই অভিসারের ক্ষণে। নিশিদিন পরাধীন হয়ে, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে। দীপশিখাদির গল্পের পর চলে আসছি এবার আমরা আরেকটি গল্পে। গল্পের নাম অধিকল্প। গল্পটি লিখেছি আমি, পাঠও যথারীতি আমারই করা, কিন্তু এই গল্পটি আমি লিখেছি বলেই তার সমস্ত যে অনুভূতি, সমস্ত যে ভাবনা, ভাবাবেগ, সবটাই কিন্তু শুধুমাত্র আমার না। এই ভাবনাগুলি কিছুটা চরিত্রদের, যেই চরিত্রদের সৃষ্ট করে স্রষ্টা নিজেই রয়ে গেছে তিনি। চলে যাচ্ছি সোজাসুজি আমাদের পরের গল্প, এবং আজকের মতো শেষ গল্প, যেই গল্পের সূত্র ধরে ভালোবাসার রেশ রেখে আবার ফিরে আসবো পরে কোনো দিন, সেই গল্পে অধিকল্প। তা তোমার প্রেমের বয়স কত হলো? মিতিনের প্রশ্নে থমকে তাকান বার্নিক। নাতনিকে নিয়ে তার এই এক সমস্যা, কথা নেই বার্তা নেই, হঠাৎ করেই যত সব আলটপকা সব প্রশ্ন আসে তার মাথায়। খবরের কাগজটা মুখের সামনে থেকে নামিয়ে হাসেন বার্নিক, কোলে তুলে নেন 5.5 বছরের দস্যিটাকে। আমার প্রেম? তা তো নির্ভর করছে তুমি প্রেম বলতে কতখানি বোঝো তার উপর। চোখের উপর এসে পড়া চুলগুলোকে মুখের উপর থেকে সরিয়ে খুব গম্ভীর হয়ে যায় মিতিন। দোতলার এই বারান্দাটায় সকালের দিকে এই সময়টায় রোদ এসে পড়ে। মেঝের উপর দুলতে থাকে বড় জানালার একলা ছায়া। সেই দিকে খানিকক্ষণ চুপ করে তাকিয়ে থেকে শেষমেশ সে বলে, কালকে রাতে বাবা ফেরার সময় মায়ের জন্য এই এতগুলো গোলাপ নিয়ে এসেছে। মা হেসে তখন খোপায় একটা গোলাপ লাগাতে লাগাতে বলল, বাব্বা, তোমার মনে আছে আজ আমাদের প্রেমের 10 বছর বয়স হয়ে গেল? বাবা তাতে মায়ের গলা জড়িয়ে ধরে বলল শুনলাম, 10 বছর। তবু মনে হয় কেমন যেন এই তো সেদিন চিনলাম তোমায়। জানো তো দাদু, কাল আবার রোজ ডেও ছিল। বার্নিকের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বিপাশাকে নিয়ে আজকের দিনেই মৈত্রেয় তাদের বাড়ি এসেছিলেন, মনে পড়ে তার। ইপসিতা চা করে চিংড়ি মাছের বড়া বানিয়ে ছেলের ঘরে ঢুকতে যাবেন, দেখেছিলেন সাহেবী কায়দায় মৈত্রেয় মাটিতে এক হাঁটু গেড়ে বসে এক থোকা গোলাপ বিপাশার দিকে বাড়িয়ে বলছে, এভাবেই হোক তবে শুরু
আমাদের প্রেমের পথ চলার। হ্যাপি রোজ ডে। উইল ইউ ম্যারি মি? কি হলো, বললে না দাদু? তোমার প্রেমের বয়স কত? চোখের উপর চশমাটা হালকা ঠিক করে নিয়ে ডান হাতখানা তুলে নাতনির মসৃণ বেদানার মতো গাল দুটো টিপে দেন বার্নিক। আমার প্রেমের বয়স ধরে নাও না বহু যুগ। ভ্রু কোচকায় মিতিন। বহু মানে তো অনেক। যুগ মানে কি? যুগ মানে যুগ মানে অধিকল্প। ওরে বাবা, অধি কি যেন, সে আবার কি? মনে পড়ে যায় বার্নিকের। ইপসিতাও ঠিক এরকম করেই তার ভাষা ভাষা চোখ দুখানি খাতার পাতা থেকে তুলে প্রশ্ন করেছিল সেদিন, সেই বহু যুগ আগে, লেখা থামিয়ে। অধিকল্প? সেটার আবার কি মানে? বছর কুড়ির বার্নিক তখন সবে কলকাতায় এসে তার পায়ের তলার মাটি শক্ত করতে ব্যস্ত। উত্তর কলকাতার শ্যামবাজারের এক প্রায় ভেঙে পড়া বাড়ির 3 তলার ঘরে মেস ভাড়া করে আরো দুজনের সঙ্গে থাকেন। স্কলারশিপ পেয়ে কলেজের টাকাটুকুর ব্যবস্থা হলেও বাকি খরচ চালানোর জন্য শ্যামবাজার থেকে প্রতিদিন টানা 8 ঘন্টা হেঁটে কলেজ স্ট্রিট যেতেন ঘোষালদের বাড়ির 3 ছেলে মেয়েকে পড়ানোর উদ্দেশ্যে। কাজটা যখন মেসের চিত্তদা খুঁজে দিয়েছিলেন, খুব একটা খুশি হননি বার্নিক। কলেজ থেকে ফিরে একটুও বিশ্রাম না নিয়ে অতটা পথ ভর দুপুরে হেঁটে যাওয়া তো আর চারটিখানি কথা নয়। তবু ভালো পারিশ্রমিকের আশায় বর্ধমানের বৈদ্যপাড়ার বার্নিক এমনই এক ভর দুপুরে প্রথম দেখেছিলেন ইপসিতাকে। ইপসিতা তখন 9ম শ্রেণীর ছাত্রী। দুদিকে বিনুনি বেঁধে সুতির শাড়ি পরে পড়ার ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে মৃদু স্বরে জিজ্ঞাসা করেছিল, আসবো স্যার? হয়তো কিছুটা অন্যমনস্কই ছিলেন বার্নিক নিজের অজানা ভবিষ্যতের চিন্তায়। ইপসিতার ডাকে চমকে সামনে তাকাতেই হঠাৎ টের পেয়েছিলেন যুগান্তরের অন্য রচনার। অধৈর্য হয়ে ওঠে মিতিন। অধি না কি বললে না তো? তার কত বয়স? ও দাদু, কি এত ভাবছো? চশমাটা খুলে তার ঝাপসা কাচে সূর্যের প্রতিবিম্বকে ধরার বৃথা চেষ্টা করতে করতে বার্নিক বললেন, অধিকল্পের বয়স? তোমার বাবা মায়ের সেই রোজ ডের থেকে কোথাও হলে অন্তত কিছুটা বেশি। রোজ ডের থেকেও বড়? বাবা মায়ের থেকেও বড়? বাবা মায়ের থেকেও বড়। বিশ্বাস হয় না মিতিনের। দাদুর কোল থেকে নেমে দাঁড়িয়ে সে কি যেন ভেবে নেয় খানিক। তাহলে তোমার বয়স কত? তুমি কি তাহলে জুরাসিক পার্কের টিরানোসরাসের বয়সী? হো হো করে হেসে ওঠেন বার্নিক। হাসতে হাসতেই ইপসিতার গালের টোলখানি ভেসে ওঠে তার চোখের সামনে। লেখা থামিয়ে যে অন্য কোনো যুগের প্রারম্ভে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা, এই অধিকল্প মানে কি? কোনো রকমে সামনে ধরা বইয়ের মধ্যেই নিজেকে লুকিয়ে বা বলা যেতে পারে নিজের ভাবাবেগদের সংযত করতে করতে বলেছিলেন বার্নিক, এরা বা যুগও বলতে পারো। মানে ঠিক যতদিন ধরে আমার মনে হয় আমি আপনাকে চিনি। বেশ টের পাচ্ছিলেন বার্নিক ওই মুহূর্তে দাঁড়িয়ে তার কানের উপর দিকটা উষ্ণ থেকে উষ্ণতর হয়ে উঠছে, ঠিক যেমন ইপসিতার গালের টোল প্রসারিত হচ্ছে রক্তাভ আভার বিচ্ছুরণের মধ্যে দিয়ে তার চোখের দুটিতে। বাবা, আরে দেখেছেন মিতিন সেই এসছে আপনাকে জ্বালাতে।
ওর স্কুলের ছুটি থাকা মানেই আর কিচ্ছুতে সামলাতে পারবো না মেয়েটাকে। বিপাশা কপট রাগ মুখে ফুটিয়ে কোলে তুলে নিলেন মেয়েকে। বার্নিক হাসলেন। না না, ও থাকলে সময়টা কোথা দিয়ে পার হয়ে যায় টেরই পাওয়া যায় না। মিতিন তো এ বাড়ির প্রাণ। পাশের আরাম কেদারায় বিপাশা বসতেই তার কানে কানে কি বলে এক ছুট্টে পালিয়ে গেল মিতিন। বার্নিক জানতে চান, তা কি বলে গেল মেয়ে? ছাড়ুন তো পাগলির কথা, বলল আপনার নাকি 1 যুগ বয়স। কি অধি নাকি যেন? অধিকল্প? হ্যাঁ, আপনার প্রেমের বয়স নাকি অধিকল্প। কাল থেকে যে কতবার মৈত্রেয়র আমাকে জিজ্ঞেস করে চলেছে ও প্রেম কি, তার বয়স কত, তার ইয়ত্তা নেই। তা তোমাদের মাও জিজ্ঞেস করতেন জানো, কত যুগ হলো একসাথে আছি আমরা, আর কত যুগ পেরোলে একে অপরের মধ্যে ঠাঁই পাবো আমরা। আরো কত প্রশ্ন যে ছিল। না, প্রশ্ন তো ভালো বিপাশা, প্রশ্ন করলেই একসময় ঠিক পাওয়া যায় উত্তরের উৎসের হদিশ, তাই না? আর না পেলেই বা কি? এই যে ঈপ্সিতা আজ আমাদের মধ্যে আর নেই, তাতে কি সত্যি কিছু ফুরিয়েছে নাকি ফুরোয়? যুগ পেরিয়ে যায়, যুগান্তর ঘটে, থেকে যায় শুধু আগামীর অধিকল্পে আবার এক হওয়ার প্রতিশ্রুতিটুকুই। চোখ ঝাপসা হয়ে যায় বার্নিকের, বিপাশারও। বাবা চলুন ঘরে গিয়ে না হয় একটু বিশ্রাম নেবেন, এখানে তো বেশ শীত শীত করছে, তাই না? আনমনা বার্নিক অন্য যুগের হাতছানিকে সাড়া দিয়ে শুধু জানতে চান ফিসফিস করে দীর্ঘ নিঃশ্বাস চিপে, আমাদের প্রেমের সত্যি বয়স কত? নাতনি জানতে চেয়েছে যে, এরপরেও বলে যাবে না? আর ঠিক তখনই বাগানে ঈপ্সিতার লাগানো গোলাপ গাছের কুড়ির কালোত্তীর্ণ হয়ে বয়স বাড়ে। ভালোবেসে তাকে কেউ বৃন্তচ্যুত করে না বা নিজের প্রেমাস্পদের খোঁপায় লাগিয়েও আর দেয় না।